আশরাফ কায়সার, আপনার কাছে আসি। মব জাস্টিসের কথা নিয়ে আমরা বলছিলাম। আসলে এখন আমরা দেখতে পাচ্ছি কেউ নিজ দায়িত্বে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমরা কোথাও কোথাও দেখছি নারীদের লাঞ্ছনা করা হচ্ছে, কোথাও ধর্মের অপব্যাখ্যা দিয়ে নানান ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হচ্ছে। এই বিষয়গুলো কি গণ আন্দোলনের যে স্পিরিট সেটাকে নষ্ট করছে কিনা? সাংঘাতিকভাবে নষ্ট করছে, এবং এর সাথে গণ আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা যেই ইস্যুতে আন্দোলন করেছিলাম সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য যদি আপনি নিজের থেকে আবার তৈরি করতে থাকেন তাহলে কিন্তু আমাদের বিরুদ্ধে ওই একই কমপ্লেন করা যায়। যেই ফ্যাসিস্ট সরকারটির আচরণে আমরা আহত হয়েছিলাম, আপনি যদি আবার ফ্যাসিস্ট হয়ে ওঠেন, এবং যেটার সম্ভাবনা কিন্তু খুব হাই, সেটিতে তাহলে আপনি আবার আক্রান্ত হচ্ছেন। আমি আপনাকে বলি, আমাদের ভেতরে একটা ললেসনেসের জন্ম হয়েছে, যে কোনো আইন নাই, কোনো সরকার নাই, কোনো পুলিশ নাই, এবং আমি বেপরোয়া হতে পারি। এই মেসেজটি যেতে হবে, এবং আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে যেতে হবে যে এটা করা যাবে না। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, ক্লাসরুমে ফিরে আসতে চাই, এবং আমাদের নীতি নৈতিকতায় ফেরত আসতে চাই। আমরা যে মানুষকে সেটি তার জাতি, ধর্ম, বর্ণ অথবা জেন্ডার দিয়ে না দেখে তাকে যে মানুষ হিসাবে সম্মান করব, সেই জায়গায় ফেরত আসতে চাই। ঘটনাটি শুরু হয়েছিল আমরা যখন শিক্ষকদেরকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করছিলাম ভীষণ খারাপভাবে, সেটা দিয়ে আপনি ধরেই নেন ওই কাজটি ছাত্ররা ব্যবহৃত হয়েছিল। ওখানে অনেক স্বার্থান্বেষী গ্রুপ থাকে, এবং অনেক স্বার্থান্বেষী গ্রুপ এই আন্দোলনের চেতনাকে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত আয় অর্জনের জন্য। ঠিক আছে, এখন কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে, এটা তো সভ্য জগতে চিন্তাও করা যায় না যে আপনি কোনো মানুষকে কানে ধরে উঠবোস করাবেন, তিনি ওই রীতিনীতিতে পোশাকে ঠিক আছেন কিনা। আপনাকে পুলিশিং করতে কে দিয়েছে, কে বলেছে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাষ্ট্র দেয়নি, আইন দেয়নি, কোনো সমাজও আপনাকে দেয়নি। এটি হচ্ছে বেপরোয়া মানুষ, এবং যাকে আপনি সাংঘাতিকভাবে আইনের আওতায় আনবেন, শাস্তি দিবেন, যাতে আরও মানুষ যাদের মনের ভেতরে সুপ্ত বাসনা আছে তারা যেন পিছিয়ে আসে। এটা তো প্রাণ আচার, আমাকেও একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এই যে কে হিজাব পরলো, কে হিজাব পরলো না, 2024 সালের বাংলাদেশে এই বিতর্ক যদি করতে হয়, এবং কেউ যদি আরেকজনের মুখোশ খুলে দেখতে চায় যে ইনি কী করেছেন, এগুলো তো সাংঘাতিক ব্যক্তি জীবনের উপর আক্রমণ। এই আক্রমণ কিন্তু আপনি মনে রাখবেন, একটি শব্দের কারণে গত সরকারটি ভয়ঙ্করভাবে পতিত হয়েছে, এবং তার সমস্ত ফ্যাসিবাদী মুখপাত্ররা সহ পালিয়ে গেছেন। এরকম একটি আক্রমণে আপনার আরও একটি প্রতিবিপ্লব হতে পারে। আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে, আমরা যেন এই কথাগুলোকে প্রবলভাবে প্রতিবাদ করি। যারা উগ্রবাদ ছড়াতে চাচ্ছেন, মাজার ভাঙা থেকে শুরু করে ভাস্কর্য ভাঙা, এমনকি সামনে দুর্গাপূজা রয়েছে। দেখুন, একজন হিন্দুকে পাহারা দিতে কেন একজন মাদ্রাসার ছেলেকে লাগবে? যতদিন আপনার লাগবে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মাদ্রাসা ছাত্রকে আসলে চাই না। আমরা কেন চাইবো? আমাকে পাহারা দিতে আরেকজনকে লাগবে, তাহলে আমাদের এই রাষ্ট্র তার জন্য নিরাপদ না। আর এটি আমাদের জন্য অপমানের, এবং এটি অন্যায়ের। এরকম জোড়াতালি দিয়ে সরকার চালানো, রাষ্ট্র চালানোর জন্য কিন্তু আমাদের গণঅভ্যুত্থান হয়নি। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই একই প্রশ্ন আপনার কাছেও। আমরা ফরিদপুরের একটি ঘটনা, ইতিমধ্যে মন্দির নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গেছে। আমরা কেন এই আক্রমণগুলো থেকে বেরোতে পারছি না? না, প্রথম কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, যেটা আশরাফ কায়সার বলেছেন, যে এই যে মন্দির ভাঙা, ভাস্কর্য ভাঙা, বা নারীর উপর আক্রমণ, মাজার ভাঙা, এগুলো কিন্তু এই যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে সম্পর্কিত ছিল না। বরঞ্চ এটা যেটা করছে, যে এখানে দুটো পক্ষের স্বার্থ খুব পরিষ্কার। একটা হচ্ছে যে বিগত যে রেজিম ছিল তার একটা পলিটিক্যাল স্বার্থ, একটা আছে, যে সে যে ভয়টা দেখিয়েছে যে যদি আমি না থাকি বিকল্পকে কি হবে, নারীর উপর আক্রমণ হবে, দেশটা ইসলাম কট্টরপন্থীদের হাতে চলে যাবে। এই যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাকে কিন্তু এটা রিপ্রোডিউস করার সুযোগ করে দেয়। নাম্বার ওয়ান, রক্ষা পাবো কিভাবে? এবং আরেকটা কথা আমি একটু বলতেই চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে দেখুন, নারীর প্রতি যে সহিংসতার ব্যাপারটা, বা নারীকে মেসোজেনিস্ট যেটা আমরা বলি, সেটার জন্য কিন্তু আসলে কোনো ধর্ম, বর্ণ, দল লাগে না। সেটা আপনি যেই দলে দিবেন সেই দলেই আমরা এরকম অনেক অনেক ইনসিডেন্ট খুঁজে পাবো। অর্থাৎ আজকে কানে ধরে উঠবোস করা হয়েছে, আপনার নিশ্চয়ই নরসিংদীর কথাটা মনে আছে, তখন কিন্তু বিগত সরকারই ছিল। কাজে এটি কোনো দলের বা সরকার নেই, এটি একটা চিন্তাধারার ব্যাপার, যে চিন্তাধারা নারীকে সীমায়িত করতে চায়, এবং যে চিন্তাধারা মনে করে যে নারী আসলে সামনে আসার কোনো দরকার নাই। কাজে আপনাকে কি করতে হবে? আমাকে নিশ্চিত করতে হবে, এই যে আমরা এখন নির্বাচনী সংস্কার করছি না, আমি তো মনে করি যে রাজনৈতিক দল, সামনে যে নির্বাচন আসবে, প্রত্যেকটি দল নির্বাচনে তখনই অংশগ্রহণ করতে পারবে যদি সে তার 30% নারী
সেই দলে নির্বাচন করবে এটিকে নিশ্চিত করতে পারে আরপিওর নিয়ম অনুযায়ী। আপনি যদি এই কাজটি করে দেন তখন কিন্তু তার নিজের স্বার্থে, কারণ আপনার যদি ইলেকশন করতে হয় তাহলে আপনাকে 30% নারী নিশ্চিত করতে হবে। আমি আসলে কখনোই মনে করি না আলাদা করে পৃথক করে মহিলাদের মানে সংসদীয় আসন দরকার, বরঞ্চ প্রতিটি দলকে নিশ্চিত করতে হবে তার জন্য 30% মহিলার সে নির্বাচনে প্রতিষ্ঠা করতে পারে। আপনি এই একটা ছোট্ট কাজ করবেন, দেখবেন এমনি এমনি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য থাকবে। এটি একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা। আর আরেকটা প্রস্তাবনা দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে আপনি যখনই করেন না কেন, জনপ্রশাসনের কথা বলেছেন, আমি মনে করি মিডিয়ার অ্যাকাউন্টেবিলিটি খুব দরকার। অর্থাৎ মিডিয়ার এমন একটা উইং থাকা উচিত সে যেন তার জনপ্রতিনিধিকে অ্যাটলিস্ট বাৎসরিক হোক, কোনো একটা শোর মাধ্যমে হোক, সেখানে সে প্রশ্ন করার এখতিয়ার রাখে এবং আমাদের যে নির্বাচিত প্রতিনিধি তারা যেন সে উত্তর দেওয়া শুরু করে। অসংখ্য ধন্যবাদ।